গভর্নমেন্ট জবকে কেরিয়ার হিসেবে নিতে চাও তো কোনো অসুবিধে নেই, এটা খুব ভালো ডিসিশন, কারণ গভর্নমেন্ট জব মানে সিকিউরিটি আর জব স্যাটিসফ্যাকশন। গভর্নমেন্ট জব পেতে গেলে তার একটা বড় অংশ হচ্ছে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের যে ব্যাংক, এসএসসি, সিজিএল, আরআরবি, ডব্লিউবিসিএস প্রত্যেকটার ব্যাচ শুরু হয়ে গেছে, নতুন ব্যাচে ভর্তি চলছে অলরেডি, কিন্তু ব্যাচ প্রায় ফুল হয়ে এসেছে। এরপরে আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আমাদের অক্টোবর থেকে। আর মাত্র 1999 টাকা থেকে আমাদের অনলাইন কোর্স শুরু। এবার এই যে গভর্নমেন্ট জব, এতে কারেন্ট অ্যাফেয়ার্স একটা বড় অংশ নেয়, তাই জন্য তাকে আপডেটেড রাখার জন্য প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায় আমি আসছি পম্পাসুর তোমাদের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করতে। দেখে নেবো আজকের ইম্পর্ট্যান্ট ডেজগুলো। 15ই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি। তোমাদের আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তিটার কথা নিশ্চয়ই মনে আছে, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ডেমোক্রেসি মানে সেটাকে কমেমোরেট করতে, এবং এই যে ডেমোক্রেসি মানে এই যে ডেমোক্রেসির যে ইম্পর্ট্যান্স, প্রত্যেকটা দেশে ডেমোক্রেসির ইম্পর্ট্যান্সকে রিমাইন্ড করাবার জন্য 15 সেপ্টেম্বর আমরা কি করছি না ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসিকে পালন করছি। এই যে 16ই সেপ্টেম্বর ছিল ওয়ার্ল্ড ওজোন ডে। এবার এই ওয়ার্ল্ড ওজোন ডে কেন না, ওয়ার্ল্ড ওজোন ডে এই জন্য না, ওজোন আমাদের আর্থের চারপাশে একটা ওজোনের লেয়ার আছে। সেই লেয়ারটা কী লেয়ার? একটা প্রোটেক্টিভ লেয়ার। তাতে সান রে আর্থে অনেক ফিল্টার্ড ওয়েতে প্রবেশ করে। তুমি যদি দেখো যে ভেনাস হচ্ছে সবচেয়ে হটেস্ট প্ল্যানেট, কেননা তার ওজোন লেয়ার নেই। এবার এই ওজোন লেয়ারের জন্য ওজোন লেয়ারটা কিন্তু ডিপ্লিটেড হয়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে না, 1987 সালে আমরা কি করেছি, একটা মন্ট্রিয়েল প্রোটোকল সাইন করা হয়েছিল, সেটাই 16 সেপ্টেম্বর সাইন করা হয়েছিল। তাই জন্য ওয়ার্ল্ড ওজোন ডে পালন করা হয় 16 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে, অর্থাৎ যারা পেশেন্ট তারা যেন কোনো অ্যাবিউজ বা কোনো ফ্রডের শিকার না হয়, তাই জন্য কি না ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে। আর 18 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ব্যাম্বু ডে। এই ডেটা অবজার্ভ করা হয় ব্যাম্বুকে গ্লোবালি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, ব্যাম্বু সম্পর্কে। আমাদের দেশে এবং অন্যান্য সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতেও ব্যাম্বু কিন্তু একটা বড় প্রোডাক্ট। এই ব্যাম্বুকে আমরা ইকোনমিক্যালি কিন্তু অনেকভাবে ইউজ করতে পারি। সেইটাকে যাতে অ্যাওয়ারনেসটা আসে তার জন্য হচ্ছে আমরা ওয়ার্ল্ড ব্যাম্বু ডে পালন করি 18 সেপ্টেম্বর। তোমাদের মনে আছে এর আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে রিসেন্টলি নুমালিগড়, আসামের নুমালিগড়ে একটা ব্যাম্বু থেকে বায়োফুয়েল তৈরি করার জন্য রিফাইনারি তৈরি করা হলো। তাহলে ব্যাম্বুর ইম্পর্টেন্স বুঝতে পারলে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একটু আলোচনা করে নিই। ফার্স্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জিআরএসি মানে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড। সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কলকাতায় অবস্থিত। সেখানে আইএনএস অ্যান্ড্রথ তাকে বানানো হলো। আইএনএস অ্যান্ড্রথ কি না, একটা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার যেটা শ্যালো ওয়াটারে কাজ করবে। তাহলে এই যে অ্যান্ড্রথ, এই নামটা কেন দেয়া হলো? অ্যান্ড্রথ হচ্ছে একটা আইল্যান্ড, কোথাকার? লাক্ষাদ্বীপের। এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করি। স্ট্রেট কোয়েশ্চেন না শেয়ার করে আমরা কিন্তু এইভাবে আলোচনাটা করি এই জন্য যে ব্যাকগ্রাউন্ডটা জানা প্রয়োজন, যাতে কোয়েশ্চেন ঘুরিয়ে এলে বা একটা এক্সট্রা কোয়েশ্চেন এলে তোমাদের পক্ষে সুবিধে হয়। আচ্ছা, ন্যাশনাল এগ্রিকালচারাল কনফারেন্স রবি ক্যাম্পেন, হ্যাঁ, এটা নিউ দিল্লিতে হচ্ছে। এই যে রবি ক্রপকে যাতে আরও ইন্টেলিজেন্টলি তার সিড তৈরি করা যায়, সিডকে ইমপ্ল্যান্ট করা যায়, তার সেই ফসলকে যাতে রক্ষা করা যায়, সেই জন্য এই থেকে নিউ দিল্লিতে কি না ন্যাশনাল এগ্রিকালচারাল কনফারেন্স শুরু হয়েছে। 16th কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হচ্ছে কলকাতায়।
এটা একটা খুব ইম্পর্ট্যান্ট খবর এই জন্য, এই যে কম্বাইন্ড কমান্ডার বা কম্বাইন্ড সার্ভিস, আর্মি, এয়ারফোর্স আর নেভির একটা কম্বাইন্ড সার্ভিসের কথা অনেক দিন ধরে কিন্তু মাথায় রাখা হচ্ছে। তার কেন মাথায় রাখা হচ্ছে? তার কারণটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারকে যাতে শেয়ার করা যায়। যেমন আর্মিরও একটা এডুকেশনাল বা ট্রেনিংয়ের ইনফ্রাস্ট্রাকচার আছে, আবার বেসের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, এই নেভিরও আছে, এয়ারফোর্সেরও আছে। এটাকে যদি কম্বাইন্ড সার্ভিস করা যায় তাহলে কিন্তু অনেক ইনফ্রাস্ট্রাকচারাল কস্টকে অনেক কমানো যায়। আবার যখন দরকার তখন কিন্তু এই তিনজন একসাথে জয়েন্ট অপারেশন খুব তাড়াতাড়ি করা যেতে পারে। তাহলে এই যে কম্বাইন্ড কমান্ড, এই ইস্যুটাকে গত কয়েক বছর ধরেই মান্যতা দেওয়া হচ্ছে। একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আন্দামান আর নিকোবর আইল্যান্ডে অলরেডি কিন্তু এই কম্বাইন্ড কমান্ড আছে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের যিনি কমান্ডার তিনি হচ্ছেন জেনারেল অনিল চৌহান। এইবার পরেরটাতে চলে আসি। পরের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যুদ্ধ অভ্যাস একটা এক্সারসাইজ। কিসের এক্সারসাইজ? না, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ দুটো কান্ট্রির মধ্যে হয়। সেই দুটো কান্ট্রি কে? দুটো কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া আর ইউএসএ। এই বছর প্রত্যেক বছর এই জয়েন্ট কম্বাইন্ড যে এক্সারসাইজ হয়, এই বছর এটা আলাস্কাতে হলো। এবং এই যে অ্যান্টার্কটিকা বা নর্থ সি বা আটলান্টিক, ইন্দো প্যাসিফিক রিজিয়ন, এই জায়গাতে এই জয়েন্ট মিলিটারি অ্যাকশনের বড্ডই দরকার আছে, খুবই দরকার আছে। সেই জন্য এই জয়েন্ট আর্মি এক্সারসাইজ করা হচ্ছে। এরপরে যে আমরা দেখব সেটা হচ্ছে পরের যে নিউজটা, সেটা হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। আচ্ছা, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স সেটা কে দেয়? না, ওয়ার্ল্ডের ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন আছে। আচ্ছা, ইনোভেশন করলেই সেটা ইনোভেশন ইজ অ্যান ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে ইনোভেশনটা করছে তার রাইট আছে, এভরি রাইট আছে যে সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাকে প্রিজার্ভ করা। সেই কারণেই এইটাকে লিগালাইজ করবার জন্য কিন্তু এই ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন তৈরি হয়েছে। এবং তারা প্রত্যেক বছর প্রত্যেকটা দেশের একটা র্যাঙ্কিং দেয়। কোন মাপকাঠিতে দেয় হচ্ছে তার ইনোভেশনের মাপকাঠিতে। সেই ইনোভেশনের মাপকাঠিতে ইন্ডিয়া র্যাঙ্ক করলো 38th। তাহলে প্রশ্ন আরেকটা আসতে পারে যে ফার্স্ট কে হলো? ফার্স্ট হলো সুইজারল্যান্ড। আচ্ছা, এরপরে আমরা আরেকটা খবরে চলে যাই। রেড কোরাল কুকরি স্নেক। দেখো, এর মধ্যে অনেকগুলো কথা কিন্তু লুকিয়ে আছে। রেড কোরাল কুকরি স্নেক, এটা একটা সাপ, বুঝতেই পারছো। রেড কোরাল কেন? না, গায়ের রংটা লাল। আর কুকরি কেন? দাঁতগুলো নেপালিদের কুকরির মতন বেঁকানো। সেই জন্য এই রেড কোরাল কুকরি স্নেক, এটা পিলভিট টাইগার রিজার্ভ, সেটা কোথায়? ইউপিতে, সেখানে পাওয়া গেছে। আচ্ছা, হঠাৎ আমরা এই খবরটা কেন জানবো? না, এই রেড কোরাল কুকরি স্নেক, এটা 1936-এর পরে আর ইন্ডিয়াতে দেখা যায়নি। সেই জন্য এই নিউজটা এখন খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরেরটা দেখো, মুজফ্ফরপুর ডিস্ট্রিক্ট বিহারে তারা ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেল। ইন্সপায়ার অ্যাওয়ার্ড কে দেয়? মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেয়। কাদের দেয়? ক্লাস 6 থেকে ক্লাস 11-এর ছেলে মেয়েদের ইন্সপায়ার করার জন্য, যাতে তারা নতুন নতুন ইনোভেশন করে, নতুন সায়েন্স টেকনোলজির ইনোভেশন করে। তাই জন্য তাদের একটা 10,000 টাকা করে একটা স্কলারশিপ দেওয়া হয় যাতে এই ইনোভেশনটা করে। এই বছর 2025-এ এই মুজফ্ফরপুর ডিস্ট্রিক্ট থেকে তারা ইন্সপায়ার অ্যাওয়ার্ড জিতল। এরপরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। ইন্ডিয়া
backed exploration contract from International Seabed Authority to explore polymetallic sulfide in Carlsberg Ridge. এই যে এই নিউজটা, এর মধ্যে থেকে অনেকগুলো ইনফরমেশন তোমাদের জানবার আছে। ইন্টারন্যাশনাল সিবেড অর্গানাইজেশন, এইটা কোথায় তাদের হেডকোয়ার্টার? এদের হেডকোয়ার্টারটা কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে কিংস্টন, জামাইকাতে। আচ্ছা, এরা কি করে? এরা, তোমাদের সঙ্গে এর আগেও আমরা আলোচনা করেছি যে সি বেডে প্রচুর মিনারেলস আছে। সেই মিনারেলসগুলো সেই আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, আমাদের ইকোনমিতে ভীষণ জরুরি। সুতরাং এই যে এক্সপ্লোরেশন কন্ট্রাক্টটা আমাদের জন্য খুব জরুরি ছিল। এটা এই কি এক্সপ্লোরেশন করা হবে? এক্সপ্লোরেশন করা হবে হচ্ছে পলিমেটালিক সালফাইড। পলিমেটালিক সালফাইড বলতে কি না, কি কি সালফাইড ওখানে পাওয়া যাবে? নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ আর কপার, এগুলোর সালফাইড পাওয়া যাবে। অর্থাৎ এই সালফাইডটা যদি আমরা এক্সপ্লোর করি, তার থেকে এই মেটালগুলোও আমরা পাবো। এবং এই প্রত্যেকটা মেটালের কিন্তু একটা ইউটিলিটি আছে। কোথায় পাওয়া গেল? কার্লসবার্গ রিজ। কার্লসবার্গ রিজটা কোথায়? নর্থ ওয়েস্ট ইন্ডিয়ান ওশানের। তাহলে এই যে সি বেডকে কে কন্ট্রোল করে? না, এই যে ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি কন্ট্রোল করে। তার কাছ থেকেই কিন্তু এক্সপ্লোরেশন রাইট নিতে হবে। আর কিসের রাইট নেওয়া হলো? কোন মিনারেলের রাইট নেওয়া হলো? না, পলিমেটালিক সালফাইড অফ নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ অ্যান্ড কপার। আচ্ছা, পরেরটা যাই। স্वस्थ নারী শক্তি পরিবার অভিযান, SNSPA, সংক্ষেপে SNSPA, স্वस्थ নারী শক্তি পরিবার অভিযান। এটা দুটো ডিপার্টমেন্ট, দুটো মিনিস্ট্রি মিলে করলো। সেটা দুটো মিনিস্ট্রি কে? মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আর মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। কী জন্য করা হলো? না, নারী মানে অর্থাৎ উইমেন আর চিলড্রেন, বাচ্চাদের শরীর আর মহিলাদের শরীর, এই দুটো শরীরকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। তোমরা বুঝতেই পারছো কেন জরুরি, সেটা আর আমি আলোচনা করছি না। এইটাকে, এই একটা মিশনকে লঞ্চ করা হলো। এটা PPP মডেলে, তার মানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলে। এর মধ্যে প্রাইভেট পার্টনার্সরাও থাকবে। আচ্ছা, এবার এই যে দেখো, অটোমোবাইল মার্কেটে আমাদের ইন্ডিয়া একটা উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। অটোমোবাইল মার্কেটে ইন্ডিয়া একটা মানে ভীষণ বড় একটা স্থান অধিকার করে আছে। এই থার্ড লার্জেস্ট অটোমোবাইল মার্কেট হলো, জাপানকে সারপাস করে দিল। এবার সবচেয়ে বড় অটোমোবাইল মার্কেট কিন্তু চায়নাতে, তারপরে USA। ইন্ডিয়াতে তার মানে অটোমোবাইলের প্রয়োজনীয়তার বাড়ছে, এটা তোমরা বুঝতেই পারছো। এটা একটা ইকোনমিক্সের দিক থেকে একটা বিশাল বড় একটা নলেজ। আচ্ছা, মাখানা বোর্ড তৈরি করা হলো পূর্ণিয়া, বিহারে। মাখানা বোর্ড কেন তৈরি করা হলো? মাখানা হচ্ছে এক রকমের ফল, যেটা অ্যাকোয়াটিক কিছু জলজ উদ্ভিদে হয়। এই মাখানা খুব ভিটামিনে ভরপুর এবং বিহার হাইয়েস্ট প্রডিউসার এই মাখানার। সেই জন্য মাখানাতে মাখানা বোর্ড তৈরি করা হলো, যাতে এর এক্সপ্লোরেশনটাও ভালো হয় এবং একে এক্সপোর্টের দিক থেকে আরও এর কীভাবে একে আরও ইউজ করা যায় সেটা দেখার জন্য। এখানে তোমাদের একটা আমি ইনফরমেশন দিই, এর কিন্তু আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে ফক্স নাট। আর তাকে আবার কিন্তু ব্ল্যাক ডায়মন্ডও বলা যায়, ব্ল্যাক ডায়মন্ডও বলে কেউ কেউ। এই যে 2022 এই মাখানা বিহার থেকে GI ট্যাগ পেল। নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, সংক্ষেপে DRI। এরা প্যান ইন্ডিয়া একটা অপারেশন উইড আউট তৈরি করছে। উইড আউট
শুরু করছে। সেটা কিসের জন্য? না, এই হাইড্রোফনিক উইডকে যাতে বাজেয়াপ্ত করা যায়। কারণ এই হাইড্রোফনিক উইড নেশার বস্তু, তাকে কন্ট্রোল করবার জন্য এই ডিআরআই বা ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এই প্যান ইন্ডিয়া অপারেশন উইডকে চালু করলো। চলো এবার কিছু খেলার খবর দেখে নিই। চায়না এশিয়া কাপ উইমেন্স হকি টুর্নামেন্টে গোল্ড জিতলো। কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এশিয়া কাপ মেন্স হকিতে ইন্ডিয়া গোল্ড জিতেছে সাউথ কোরিয়াকে হারিয়ে। সেটা হয়েছিল কোথায়? রাজগীরে। আর এই এশিয়া কাপ উইমেন্স হকি টুর্নামেন্টে চায়না কাকে হারালো? ইন্ডিয়াকে হারালো। এটা কোথায় হয়েছে? এটা হয়েছে হ্যাংজাউ, চায়নাতে। আচ্ছা, এবারে যেটা শেয়ার করব যে সেটা হচ্ছে যে আহমেদাবাদে ইনগরেট হলো একটা লার্জেস্ট স্পোর্টস কমপ্লেক্স। তার নাম হচ্ছে বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্স। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বলি যে 2036-এ ইন্ডিয়া বিড করছে যে অলিম্পিক ইন্ডিয়াতে করবার জন্য। এখনও অবধি ডিসিশন হয়নি, কিন্তু ইন্ডিয়া তার বিডিং রেখেছে। এগুলো তারই প্রিপারেশন যে এই যে লার্জেস্ট একটা স্পোর্টস কমপ্লেক্স, বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্স, এটা তৈরি করা হলো। আচ্ছা, এরপরে যেটাতে যাব সেটা হচ্ছে যে দেখো আমরা জানি যে স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলছে চায়নাতে। সেই চায়নার ওই স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আনন্দ কুমার ভেলকুমা সে ইন্ডিয়ার ফার্স্ট এভার গোল্ড মেডেল জিতলো। ইন্ডিয়া এই স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কোনোদিন কোনো মেডেল জেতেনি। এই প্রথম একটা মেডেল, গোল্ড মেডেল, তাও আবার গোল্ড মেডেল জিতলো, সেটা হচ্ছে আনন্দ কুমার ভেলকুমা। আচ্ছা, ফিডে গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট চলছিল সামারকান্দে। এটা তোমাদের সঙ্গে অলরেডি আগে শেয়ার করেছিলাম আমি। সেখানে আমাদের ইন্ডিয়ার মেন্স বিভাগে অনিশ গিরি আর ফিমেলে বৈশালী রমেশ বাবু, এরা দুজন কিন্তু এই টুর্নামেন্টটা জিতলো। 2025-এর সুইস টুর্নামেন্ট জিতলো। ফিডের ওয়ার্ল্ড কাপ, চেস ওয়ার্ল্ড কাপ কিন্তু আবার হবে আমাদের গোয়াতে। এটা আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, নিশ্চয়ই মনে আছে তোমাদের। আচ্ছা, আর সেন্ট্রাল জোন তারা জিতলো। এটা জোন ওয়াইজ দলীপ ট্রফি চ্যাম্পিয়নশিপ হয়। দলীপ ট্রফি কোন স্পোর্টসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? ক্রিকেটের সঙ্গে। তাহলে এই সেন্ট্রাল জোন তারা দলীপ ট্রফি টুর্নামেন্ট জিতলো 11 বছর পরে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স তো সবসময় আমাদের আপডেটেড থাকতে হবে, সেই জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখা ভীষণ জরুরি। এবং তোমাদের সঙ্গে এইটা শেয়ার করতে পেরে আমরা আনন্দিত গ্রেট বাস্কেট ক্যারিয়ারের পক্ষ থেকে। আজকের মতন এইটুকুই। গুড নাইট।